লোকটা যে গোয়েন্দা তা আপনি জানলেন কি করে? আমি চিনি যে ওকে। কলকে কাশি ওর নাম, নামজাদা গোয়েন্দা উনি। অনেকদিন আগে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল কোনো এক সূত্রে। উনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি কিন্তু ঠিক চিনেছি। ডিটেকটিভ কলকে কাশি? আমাদের কাছে ওকে কলকে পেতে হবে না। হ্যাঁ, আমাদের লেজে পা দিতে এলে ওর কাশি প্রাপ্তি ঘটিয়ে দেবো আমরা। এখানে আর কলকে পেতে হবে না। হ্যাঁ, আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। গোয়েন্দা গল্প মানেই কি শুধু গুরুগম্ভীর মানব মনের অন্ধকার দিক নিয়ে গল্প? বাংলা ভাষায় লেখা গোয়েন্দা কাহিনীতে হাস্যরসের আমদানি করেছিলেন হেমেন্দ্র কুমার রায়। তবে তা ছিল একটি বা কয়েকটি চরিত্র ভিত্তিক। তবে রসরাজ রসিক চূড়ামণি শিবরাম চক্রবর্তী যখন গোয়েন্দা গল্প লিখলেন, তা হয়ে উঠল দম ফাটা অনাবিল হাসির এক গোয়েন্দা গল্প। তার গোয়েন্দার নাম ছিল কলকে কাশি। তিনি ভারতীয় গোয়েন্দা নন, কোরিয়ান গোয়েন্দা। জানেন কামচাটকা ভাষা, বুঝতে পারেন পশু পাখির ভাষাও। নিতান্ত পাকচক্রে তিনি এই বাংলায় পায়ের ধুলো দিয়েছেন মাত্র। কলকে কাশি হলেন অন্য আরেক বিখ্যাত গোয়েন্দা হুক্কা কাশির ভাইরা ভাই। এই গোয়েন্দা হুক্কা কাশি চরিত্রটির স্রষ্টা ছিলেন লেখক মনোরঞ্জন ভট্টাচার্য। রসে বসে হাসিতে সব মিলিয়ে কলকে কাশির মতো গোয়েন্দা গল্প বাংলা তথা বিশ্ব সাহিত্যের নিরিখে বেশ বিরল। আমাদের আজকের পর্বটি আমরা নির্মাণ করেছি কলকে কাশির অবাক কাণ্ড শীর্ষক গল্পটি থেকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর শুনতে থাকুন আজকের পর্ব। আপনার একটু অবিমৃষ্যকারিতা হয়েছে বই কি, মানে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি দাদা। ওই লোকটা আসলে একটা ডিটেকটিভ। আপনার টাকা কড়ির খোঁজ খবর নিতেই এসেছিল বই কি। তাতে ওর লাভ? ওকে কি আমার টাকা কড়ির ভাগ দিতে হবে নাকি? আরে গভর্নমেন্ট থেকে ওকে লাগিয়ে থাকবে, বুঝেন। ইনকাম ট্যাক্সের পক্ষ থেকেও আসতে পারে। আরে মুনাফাবাজদের পাকড়া বা চেষ্টা হচ্ছে না আজকাল, কিছুই কি শোনেন না? আপনি আবার ফলাও করে নিজের মুনাফার কথা জাহির করলেন ওর কাছে। ছ্যা, এক কথায় একেবারে মুন অফার করলেন, হাতে চাঁদ তুলে দিলেন, বুঝেছেন? কিন্তু আপনি এটাকে অবিমিশ্রকারিতা বলছেন কেন বলুন তো? দস্য ভ্রাতা গোবর্ধন বসেছিল পাশেই, হট করে বলে বসল, ও কথা তো বলিনি, বলেছি অবিমৃষ্যকারিতা হয়েছে। আমি আবার ওকে শুধরে দিতে চাই। একই কথা, কিন্তু ওর মানেটা কি সেটা আমি জানতে চেয়েছি। দেখো, মানেটা যে কি তা ঠিক আমিও তো জানি নে ভাই, অভিধানে আছে তাই বললাম। তবে যতদূর মনে হচ্ছে তোমার কথাটাতেও ওর মানে পাওয়া যায়। কি মেশাতে গিয়ে কি মেশানো, এ কথার সঙ্গে সে কথা মিশিয়ে কি বলতে গিয়ে কি বলে ফেলা আর কি। লোকটা যে গোয়েন্দা তা আপনি জানলেন কি করে? জিজ্ঞেস করলেন হর্ষবর্ধন। আমি চিনি যে ওকে। কলকে কাশি ওর নাম, নামজাদা গোয়েন্দা উনি। অনেকদিন আগে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল কোনো এক সূত্রে। উনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি কিন্তু ঠিক চিনেছি। ডিটেকটিভ কলকে কাশি? হুঁকো কাশি তো জানি,
মনোরঞ্জন ভট্টাচার্যের ডিটেকটিভ বইয়ে পড়া আমার, ডিটেকটিভ হুঁকো কাশি। ওহ, দর্শ ভ্রাতা হবেন হয়তো, আমি জানি না ঠিক। হুঁকো গাছের ভাই কলকে কাশি হওয়া বিচিত্র কিছু নয়। আমাদের কাছে ওকে কলকে পেতে হবে না। হ্যাঁ, আমাদের লেজে পা দিতে এলে ওর কাশি প্রাপ্তি ঘটিয়ে দেবো আমরা, এখানে আর কলকে পেতে হবে না। আসলে হয়েছিল কি, ডিটেকটিভ কলকে কাশি নিরীহ ভদ্রলোকের মতোই এসেছিলেন হর্ষবর্ধনের কাছে এমনি আলাপ করতে। কথায় কথায় তিনি বললেন, আপনাদের ব্যবসায় আর এমন কি লাভ হয় মশাই? সামান্য কাঠের কারবার তো আপনাদের। হর্ষবর্ধনের পেটের খবর টেনে বার করার জন্যই যে কথাটা ওর পারতেই আমি তা টের পাই। বলল, সামান্য? কথাটায় ওর অহমিকায় লাগলো। গর্বে তিনি ফেটে পড়লেন তক্ষুনি, বড়াই করে বললেন, বলেন কি মশাই, আমাদের কারবারের কত পার্সেন্ট মুনাফা আঁচ করতে পারেন তার? 4 টাকার কাঠ থেকে আমরা 400 টাকা লাভ করি, তা জানেন? হিসাব করে বলেন নাকি কত পার্সেন্ট লাভ হয় তাহলে? বলুন বলুন বলুন। আরে শুনে তো আমি মানে মানসাঙ্গ কোষেও ওর পার্সেন্টেজের কোনো ধই পাইনে। তাই নাকি? কিরকম শুনি। একেবারে নির্দোষ কৌতূহল দেখা যায় কলকে কাশির। হর্ষবর্ধনের হাঁড়ির খবর জানার মতলব তাঁর আমি বেশ বুঝতে পারি, কিন্তু আমি ওকে সামলাবার আগেই উনি নিজের হাঁড়ি নিজে হাটে ভেঙেছেন দেখছি। কিরকম? শুনুন তাহলে শুনুন। ছোট নাগপুরের জঙ্গল আমরা ইজারা নিই, বুঝতে পারলেন? জঙ্গলকে জঙ্গল শটান চলে গেছে সেই মধ্যপ্রদেশের দণ্ডকারণ্য অবধি। কি বললাম বুঝতে পারছেন তো? অপরন্ত জঙ্গল, সীমা পরিসীমা নেই, এন্তর গাছ। সেই সব গাছ কেটে তার ডালপালা ছেঁটে কলকাতায় আমদানি করি আমরা। এইখানে আমাদের কারখানার সেই সব এলাহি কাঠ করাত দিয়ে চিড়ে তক্তা বানানো হয়, সেই তক্তাই আমরা বেচি। বেচে লাভ হয় আমাদের, ব্যাস। সে আবার কেমন ধারা লাভ? তার কি ইয়ত্তা আছে নাকি? জঙ্গলকে জঙ্গল ইজারা নি বললুম না, নিলাম ডেকে ইজারা নেওয়া হয়। গাছ প্রতি আমাদের পড়তা পড়ে ওই 4 টাকার মতো। সেই 4 টাকার গাছের তক্তা বেচে পাই অন্তত 400 টাকা। তারপর এই বলে তিনি একটু থামেন, দম নিতেই বোধ হয়। তারপরে কলকে কাশি উস্কে দেন ওকে। নতুন উদ্যম দেওয়ার মতলবই বোধ হয়। দম পেয়ে তিনি শুরু করেন আবার। তারপর বলছি শুনুন তাহলে। ওই সব তক্তার থেকে যদি আমরা আলনা, আলমারি, দেরাজ, ডেস্ক টেবিল, চেয়ার, খাট, পালঙ্ক ইত্যাদি নানান আসবাবপত্র বানিয়ে বেচি, তাহলে গোড়ারকার সেই 4 টাকার মুনাফা হয়ে দাঁড়াবে 4000 টাকা। বুঝলেন নাকি? বুঝতে পারলেন না? আরে না, এর মধ্যে শ্রমের প্রশ্নও রয়েছে যে। আর লেবারটাও তো ধরতে হবে নাকি? এইসব বানাতে কারিগরদের মজুরি দিতে হয় না? তাদের চার্জও তো 4 গুণ এখন। মুনাফার সবটাই আপনার নেওয়ার নয়, দেওয়ার দিকটাও তো রয়েছে আবার। ওর কথার বিপক্ষে বলে ওর পক্ষ সমর্থনে প্রয়াস আমার। হর্ষবর্ধন বললে, তা আছে, হ্যাঁ তা আছে বই কি, সেটাও ধর্তব্য ওই সঙ্গে আর কি। তবে তা ধরেও বিস্তর মুনাফা হয়, তাই তো? দেখি কলকে কাশি ওকে আবার দম দেন। তা তো হয়, না হয় কি আর যায় মশাই? যাওয়ার তো জো নেই। এত টাকা আপনি রাখেন কোথায় মশাই? বেশ আনাড়ির মতোই জিজ্ঞাসা কলকে কাশির। টাকা কি আবার রাখে নাকি কেউ? রাখতে কখনো পারে কেউ? হ্যাঁ, আপনার থেকেই তো উড়ে যায় টাকা কপুরের মতো, যা তার দস্তুর। কেমন করে যায় কে জানে? আসতে না আসতেই চলে যায়। কখনো আসতে যায়, কখনো আবার দুধদার দৌড়ে। এত টাকা দিয়ে কি করেন মশাই? সুধান উনি, ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা। বিলিয়ে দিই, কি আবার করি? টাকা নিয়ে কি করে মানুষ? বিলিয়ে দেন। একেবারে অবাক হন কলকে কাশি। কথাটায়
তার বিশ্বাস হয় না বলাই বাহুল্য। বিল মেটাতেই চলে যায় টাকা। বেতনের বিল, বোনাসের বিল, আমার কারখানার মজুর কারিগরকে মাইনে দিতে কি কম টাকাটা যায় মশাই? বেতন মিটিয়ে বোনাস দিয়ে কি আর থাকে বলুন দেখি? কতবার দেন বোনাস? বড় জোর 3-4 মাসের। তা তো দিই, সব কোম্পানি তো দেয়। তবে তারা দেয় বছরে 3 মাসের, আর আমি দিই প্রতি মাসে। বুঝতে পারলেন? তার বাড়ি মানে মাস মাস 3 মাসের বেতন বাড়তি দিয়ে যায়, বুঝলেন? না দিলে চলবে কেন ওদের? জিনিসপত্রের দাম 3 গুণ করে কি বেড়ে যায়নি বলুন দেখি? বলেন কি মশাই? এবার কিন্তু কলকে কাশি সত্যিই অবাক হন। বলি দাদার ওই বোনাস পেয়ে পেয়ে আমাদের কারিগররা বোনাই পেয়ে গেল সবাই। বোনাই পেয়ে গেল? সে আবার কি? কলকে কাশি কথাটার কোনো মানে খুঁজে পান না। বোনাস থেকে বোনাই হবে না? ব্যাসিলাসের বেলায় যেমন ব্যাসিলাই। ইংরেজি কথাটার কোনো মানে খুঁজে পাবেন না। ও বাবা, বোনাস থেকে বোনাই একেবারে? গোবর্ধন বেশ গর্বের সাথে বলে, হবে না? ব্যাসিলাসের বেলা যেমন ব্যাসিলাই। ইংরেজি কি একদম জানি নে নাকি মশাই? বোনাসের বহু বচনে কি হয়? জিনিয়াসের প্লুরালে যেমন জিনিয়াই, তেমনি বোনাসের প্লুরালে হবে বোনাই। হবে না? হবে না? গোবর্ধন আমার দিকে তাকায়। বোনাসের উপর বোনাস পেতেই ওদের আইবুড়ো বোনেদের বিয়ে হয়ে গেল সব। আপনি বররা এসে জুটে গেল যত, বিনা পণেই আর কি। বউয়ের হাত দিয়ে সেই বোনাসের ভাগ বসাতেই বোনাইরা জুটে গেল সব আপনা থেকেই। বটে বটে। কথাটা পরিষ্কার হওয়ায় কলকে কাশি হাঁপ ছাড়লেন। তাহলেও বাড়তি টাকা তো অনেকখানি মজুদ থেকে যায়, তাই না? তো সেসব টাকা রাখেন কোথায়? ব্যাংকে না বাড়িতে? তিল তিল করে জমলেও তাল হয়ে ওঠে তো অনেকখানি, তাই না? হ্যাঁ, আপনাদের সেই বিপুল ঐশ্বর্য। অরণ্যেই তো ওদের ঐশ্বর্য। ঐশ্বর্য কি আর বাড়িতে আছে? আগে বাড়িতে থাকে, জমিয়ে রাখবার দরকারটাই বা কি? গোটা অরণ্য ভূমি তো ঐশ্বর্য ওদের। বনস্পতি রুমে জমানো কাটা গাছই টাকার গাছ। যেমন যেমন মরা মরা জপতে জপতেই রাম হয়ে দাঁড়ায়, তেমনি কাটা উল্টোলেই টাকা হয়ে যায় মশাই। মানে কাটা গাছই উল্টে টাকা দেয় কি না? সেটা তো টাকার গাছই তখন। বুঝেছি বুঝেছি। আবার আপনাদের বাড়ি তো ওই গুয়াহাটি না কোথায় যেন বললেন, ওই আসাম নাকি? হ্যাঁ, আসাম থেকেই তো আসা আপনাদের এখানে। তা আসামের বেশিরভাগই তো অরণ্য, তাই নয় কি? তাহলে বোধ হয় সেই অরণ্যের কাছাকাছি কোথাও, মানে আপনাদের বাড়ির কাছেই কোথাও হয়তো গভীর জঙ্গল টঙ্গল আছে। সেই জঙ্গলেই, তাই তো? কলকে গাছের কথায় হর্ষবর্ধনের কোনো সাড়া পাওয়া যায় না। আর তিনি শুধু বললেন বলেই কেমন ধারা গুম হয়ে যান। কলকে কাশির উদ্যম সত্ত্বেও তাঁর গাম্ভীর্যের বাঁধ ভেঙে কথার স্রোত আর এগোতে পারে না। আচ্ছা, বেশ বেশ, নমস্কার, আজকে আসি তাহলে। আপনার নাম শুনেছিলাম, আপনাদের সঙ্গে আলাপ করে খুব আনন্দ হলো। নমস্কার। কলকে কাশি গেলে পর মুখ খুললেন হর্ষবর্ধন। বেশ গম্ভীর হয়ে বললেন, আমাদের টাকা কড়ির খোঁজ খবর পেতে চায় লোকটা। হ্যাঁ দাদা, কেমন যেন রহস্যময়। তখন আমি ভদ্রলোকের রহস্য ফাঁস করে দিই। জানাই যে ওই কলকে কাশি কোনো কেউ কেটা লোক নন, ধুরন্ধর এক গোয়েন্দা। সরকার এখন কালোবাজারের টাকার সন্ধানে রয়েছে কিনা, কোথায় কে কালো টাকা কালো সোনা সব জমিয়ে রেখেছে, সব হদিশ চাহিদাদের। কালো সোনা তো আফিংকেই বলে মশাই। সোনার দাম এখন আফিংয়ের। দাদা ঢিকা আমার কথার উপর। আমার কি এটা আফিংয়ের চাষ নাকি? আবার কেষ্ট ঠাকুরকেও বলে থাকে কেউ কেউ। দর্শ ভ্রাতা টিপ্পনি দাদার ওপরে।
আহা, আরে এখনকার দিনে কালো টাকা তো কেউ আর বার করে না বাজারে। সোনার বার বানিয়ে লুকিয়ে কোনোখানে মজুত করে রাখে, বুঝেছেন? এখন আপনারা কালো বাজারে মানে কাঠের কালো বাজার করে প্রচুর টাকা জমিয়েছেন সরকার বাহাদুরের সন্দেহ। তাই তার আঁচ পাওয়ার জন্য এই গোয়েন্দা প্রভুটিকে লাগিয়েছেন আপনার পেছনে। তাহলে তো বেশ গনগনে আঁচ মশাই মানুষটার। না আঁচালে তো বিশ্বাস নেই, বাঁচা নেই আমাদের। সর্বনাশ করেছেন দাদা, আপনি ওই লোকটাকে আসামের অরণ্য দেখিয়ে দিয়েছেন আবার। এ বাবরে বাবরে বাবরে। ঠিক এই সময় টেবিলের ফোন ক্রিং ক্রিং করে উঠল ওর। ধরলেন হর্ষবর্ধন। হ্যালো, কে? কে একজন ডাকছেন আপনাকে? দেখলাম রিসিভারটা উনি আমাকেই এগিয়ে দিলেন। আমাকে আমাকে কে ডাকতে যাবে এখানে? অবাক হয়ে আমি কর্ণপাত করলাম। হ্যাঁ, হ্যালো, আমি শিবরাম। আপনি কে? আগে আমার নাম হলো কলকে কাশি। কাছাকাছি এক ডাক্তারখানা থেকে ফোন করছি আপনাকে। ওখানে বসে থাকতে দেখেই আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি বোধহয় পারেননি আমায়, তাই তো? যাকে শুনুন, অনেক কথা আছে আপনার সঙ্গে। অনেকদিন পরে দেখা পেলাম আপনার। আজ রাত্রে ট্রেনে গুয়াহাটি যাচ্ছি, আসুন না আমার সঙ্গে। প্রকৃতির লীলাভূমি আসাম। আপনি একজন লেখক মানুষ, ভালো লাগবে আপনার। 2-5 দিন অরণ্য বিহার করে আসবেন এই তালে। কেমন, আসছেন তো? অরণ্য বিহার? আগে না, আমাদের বাড়ি ঘাটশিলায়, তার চারধারি জঙ্গল পাহাড়, প্রায় সেখানে যাই আমি। সঠিক বললে বিহারের বেশিরভাগই অরণ্য। খোদ বিহার অরণ্যে বাস করি, আমাকে আবার গৌহাটি গিয়ে অরণ্য বিহার করতে হবে কেন? অরণ্য দেখে দেখে অরুচি ধরে গেছে আমার। আর সত্যি বলতে একাধটু লিখি টিখি বটে, তবে কোনো প্রকৃতি রসিক আমি আদবেই নই মশাই। ফোন রেখে দিয়ে হর্ষবর্ধনকে বললাম, ওই ওই ভদ্রলোক মানে কলকি কাশিই ফোন করেছিলেন। এখনই আজ রাত্রে ট্রেনে উনি গৌহাটি যাচ্ছেন। হ্যাঁ, গৌহাটি যাচ্ছেন? কি বললেন? হ্যাঁ, সেরেছে তাহলে। এবারে এবারে আমাদের সর্বনাশ রে গোবরা, সর্বনাশ। সর্বনাশ কিসের? আরে বাঁচিয়ে দিয়েছি তো আপনাকে। এখানে আপনাদের বাড়িতে তল্লাশি করলে বিস্তর সোনাদানা পেয়ে যেত। এখান থেকে কায়দা করে কেমন হটিয়ে দিলাম দেখেছেন? এখন মরুক না গিয়ে আসামের জঙ্গলে, অরণ্যে অরণ্যে রোদন করে বেড়াক। এখানে আমাদের বাড়ি তল্লাশি করে কিছুই পেত না সে। বড় জোর ওই লাখখানেক কি লাগবে রে? আমাদের দৈনন্দিন দরকার মিটিয়ে মাস খরচের জন্য লাগে যেটা। আমরা কি এখানে টাকা জমাই নাকি মশাই? চোর ডাকাতের ভয় নেই গো। সেই দিনের কারখানার সেই চুরিটা হয়ে যাওয়ার পর থেকে আমরা সাবধান হয়েছি। আমাদের কারবারের লাভের বাড়তি টাকা যা কিছু আছে সব আমরা ওই সোনার বাট বানিয়ে গৌহাটি নিয়ে যাই। বাড়ির কাছাকাছি একটা জঙ্গলে গিয়ে চেনা গাছের তলায় পুঁতে রেখে আসি। চেনা গাছ? আরে গাছ কি কখনো আবার চেনা যায় নাকি? একটা গাছের থেকে আরেকটাকে, এক গরুর থেকে অন্য গরু, এক চিনেম্যানের থেকে আরেক চিনেম্যান কি আলাদা করে চিনতে পারে কেউ? আর যদি হারিয়ে যায়? ওই একটা জিনিস যা কখনো হারায় না, টাকা কড়ি নিয়ে পালিয়ে যায় না। হাত পা নেই তো তার, এক জায়গায় দাঁড়িয়ে থাকে ঠায়। এই জন্যই তো শুদ্ধ ভাষায় ওদেরকে পাদব বলেছে, তাই না দাদা? জানি নে, আমি তো মশাই চিনতে পারি না। শাখা প্রশাখা ডালপালা নিয়ে সব গাছই তো আমার চোখে এক চেহারার মনে হয়। ফুল ধরলে কি ফল ফললে তখন যা একটু টের পাই তাদের জ্ঞাত গোত্রের। কোনটা আম কোনটা জাম, কিন্তু কোন গাছটা যে কিসের জন্য তা আমি চিনে রাখতে পারি না মশাই। বাবারে, আমরা পারি। একবার যাকে যে গাছটা দেখি তাকে আর সারা জীবন ভুলি নে। যাকে সে কথা, এখন আপনাদের গোয়েন্দা যদি আমাদের ওই বাড়ি গিয়ে ওই কাছাকাছি জঙ্গলের যত গাছের গোড়া গিয়ে খোঁড়াখুঁড়ি লাগিয়ে দেয় তাহলেই তো হয়ে যাচ্ছে। গোড়ায় গলদ বেরিয়ে পড়বে আমাদের।
একটা না একটা তলায় পেয়ে যাবেই আমাদের ঐশ্বর্যের কিনারা। অরণ্যেই আমাদের ঐশ্বর্য। যতই গাল ভরা হোক, কথাটা বলে আপনি একদম ভালো করেননি। অদিষ্ট হওয়াটা একদম ঠিক হয়নি আপনার, একদম ঠিক হয়নি। তার চেয়ে আপনি কোষে গাল দিতে পারতেন, বরং কিছু আসতো যেত না, গালে চড়াতেও পারতেন। কি করা যায় এখন? একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েন হর্ষবর্ধন। বসে তো ছিলেনই, মনে হয় আরও যেন তিনি বসে গেলেন, বলতে গেলে ধসে গেলেন। চলো দাদা, আমরাও গৌহাটি চলে যাই। ওই ট্রেনেই চলে যাই আজকে। গোয়েন্দাগিরি করা যাক বরং। ডিটেকটিভ বই তো কিছু কম পড়িনি, ওদের হাড় হদ্দ সব জানি, কিছুই আমার অজানা নয়। ওর পড়াশোনার পরিধি যে ঠিক কদ্দূর জানার আমার ভীষণ কৌতূহল হয়। সে অকাতরে বলে, কম বই পড়েছি নাকি? লাইব্রেরি থেকে আনিয়ে কিছু পড়তে আর বাকি রাখিনি। সেই সেকেলে দারোগার দপ্তর থেকে শুরু করে 5 কোটি দে। আহা, সেই মায়াবী মনোরমা বিষম বই সূচনো কোনোটাই বাদ নেই আমার। আর সেই নীল বসনা সুন্দরী মরি মরি থেকে আরম্ভ করে সেদিনের নিহার গুপ্ত, গৌরাঙ্গ বোস অব্দি আমার সব পড়া। ব্লেক সিরিজ, মোহন সিরিজ, বিলকুল জয়ন্ত কুমার থেকে ব্যোমকেশ পর্যন্ত কারো কীর্তিকলাপ আমার অজানা নয়। এত পড়ে পড়ে আমি নিজেই এখন একটা আস্ত ডিটেকটিভ, তা জানেন? হ্যাঁ, এর বলো কি হে? সেবারকার আমাদের কারখানার চুরিটা ধরলকে শুনি? কোন গোয়েন্দা? এই শর্মাই তো। তেজপাতার টোপ ফেলে তৈজসপত্রের লোক দেখিয়ে আমি তো ধরলাম চোরটাকে। দাদার বেবাক টাকা উদ্ধার করে দিলাম, তাই না দাদা? তোরও সব বইটই একটু আধটু আমিও যে পড়িনি তা নয়। তোর বইটই অবসর মতন আমিও ঘেঁটে দেখেছি বই কি। তবে তবে পড়ে টড়ে যা টের পেয়েছি তার মোদ্দা কথাটা এই যে গোয়েন্দাদের মৃত্যু হয় না, তারা তার মতোই অজয়, অমর, অবিনশ্বর, অকাট্য, অবিদ্ধ। অকাট্য, অবিদ্ধ? হ্যাঁ তাই। তরোয়ালে কেটে ফেলা যায় না, গুলি দিয়ে বিদ্ধ করা যায় না, জলে সিদ্ধ করা যায় না। মারবেন কি? কানের পাশ দিয়ে চলে যাবে যত গুলিগোলা। এই পরিচ্ছেদে দেখলেন আপনি যে হতভাগা খতম হলো, আবার পরের পরিচ্ছেদে দেখুন ফের বেঁচে উঠেছে আবার। অকাট্য, অবিদ্ধ, অখাদ্য। তাহলে চলো দাদা, ওই ট্রেনেই চলে যাই আজকে। গুলি না করেও গুলিয়ে দেওয়া যাক ওকে। আসল জায়গা থেকে ভুলিয়ে অন্য জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, দেখো তুমি। এতক্ষণে দাদা যেন একটু আশ্বস্ত হলেন বলে মনে হলো। বেশ হাসি মুখেই বললেন, যাবো তো যাবো, কিন্তু কিন্তু যাচ্ছি যে ও যেন টের না পায়। গৌহাটি স্টেশনে নামতেই তারা নজরে পড়ে গেলেন কলকে কাশির। কলকে কাশি তাদের দেখতে পেয়েছেন সেটা তাঁরা লক্ষ্য করলেন বটে, কিন্তু তাঁরা যে লক্ষ্মীভূত হয়েছেন সেটা তাকে টের পেতে দিলেন না একেবারেই। নজরে দিলেন না একদম তাঁর দিকে। আপন মনে হেলে দুলে বাইরে গিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলেন তাঁরা। কলকে কাশিও অলক্ষ্যে পিছু পিছু আর একটা ট্যাক্সিতে উঠলেন, গিয়ে ছুটলেন তাদের পিছু পিছু। হর্ষবর্ধনের গাড়ি কিন্তু কোনো জঙ্গলে ত্রিসীমানায় গেল না, তাদের বাড়ির চৌহদ্দির দিকে তো নয়, অনেক দূরে গিয়ে একটা ছোটখাটো পাহাড়ের তলায় গিয়ে খাড়া হলো গাড়িটা। বাইকে নিয়ে নামলেন হর্ষবর্ধন, ভাড়া মিটিয়ে বকশিস দিয়ে ছেড়ে দিলেন ট্যাক্সিটা। কলকে কাশিও নেমে পড়ে পাহাড়ের পথ ধরে দূর থেকে অনুসরণ করতে লাগলেন ওদের। আর চোখে পিছনে তাকিয়ে দাদা বললেন ভাইকে, ছয়ার মতো আসছে, খবরদার ফিরে তাকাস নে যেন। পাগল হয়েছে নাকি দাদা? তাকাই আর তাক পেয়ে যাক। দাদার মতো গোবরারও আজ নয়া চেহারা। বলল, দু ভাই আজকে ওকে নিকেশ করে যাব। কাক চিল কেউ টের পাবে না, সাক্ষী থাকবে না কেউ। শকুনি গৃধিনী দেখে শেষ করে দেবে কালকে। কাজটা খুবই খারাপ ভাই, সত্যি বলছি।
কিন্তু কি করা যায় বলতো? ও বেঁচে থাকতে তো আমাদের বাঁচন নেই, আর আমাদের বেঁচে থাকাটাই যখন বেশি দরকার অন্তত আমাদের কাছে, তখন ওকে নিয়ে কি করা যায় বল না? তবে ওকে আদৌ মারা যাবে কি না সন্দেহ আছে। এখনো পর্যন্ত একটা গোয়েন্দাও কিন্তু মরেনি কখনো। কিন্তু বাবার যেমন বাবা আছে, তেমনি গোয়েন্দার ওপরেও গোয়েন্দা থাকে, আর তিনি হচ্ছেন খোদ এই গোবর্ধন। খোদার উপরে খোদকারী হবে আজকে। রবার্ট ব্লেকের স্মিথের মতোই গোবরা দাদাকে নিজের সাগরেদ বানাতে চাইলেও হর্ষবর্ধন অন্য রূপে প্রকট হন। গোঁফটা মুচড়ে বলেন, তুই যদি গোবর্ধন, তাহলে আমি কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধনকে ধারণ করে রয়েছি, বুঝতে পারছিস? আয় আয় আয়, আমরা এই উঁচু ঢিবিটার আড়ালে গিয়ে দাঁড়াই। আয়, একটুখানি গা ঢাকা দি। লোকটা এখানে এসে আমাদের দেখতে পেয়ে কি করে দেখা যাক। কলকে কাশি কিন্তু বরাবর চলে এসে কাউকে না দেখতে পেয়ে সোজা পাহাড়ের খাঁড়া দিকটার কিনারায় গিয়ে পৌঁছান। দেখেন যে তার ওপারে আর পথ নেই, একেবারে অতল খাদ। তার খাদ্যরা বিলকুল গায়েব। তাকিয়ে দেখেন চারদিকে, দুই ভাই কারোরই কোনো বার্তা নেই। আরে গেল কোথায় তারা? এমন সময় যেন একেবারে মাটি ফুঁড়েই তারা দেখা দিল হঠাৎ। কলকে কাশি সাড়া পেলেন পেছন থেকে। হাত তুলে দাঁড়ান। ফিরে তাকিয়ে দেখেন দুই মূর্তিমান দাঁড়িয়ে, একেবারে যুগপৎ শ্রীহর্ষ এবং শ্রীমান গোবর্ধন ভাতৃদ্বয়। দুজনের হাতেই পিস্তল। এবার আপনি আমাদের কবজায়, কলকে কাশি বাবু। হাতের মুঠোয় পেয়েছি আপনাকে, আর আপনার ছাড়ন নেই। বিস্তর জ্বালিয়েছেন, কিন্তু আর আপনি আমাদের জ্বালাতে পারবেন না। দেখেছেন তো, দেখেছেন আমাদের হাতেটা কি? বাবা, হর্ষবর্ধন হস্তগত বস্তুটি প্রদর্শন করেন। সব জ্বালা যন্ত্রণা খতম হবে এবার আমাদেরও, আর আপনারও। একটু ভুল করছেন যে হর্ষবর্ধন বাবু, জানেন নাকি আমাদের গোয়েন্দাদের কিন্তু কখনো মৃত্যু হয় না। আমরা অধার্য, অভেদ্য, অমর। জানি, হ্যাঁ জানি, পড়েছি, বইয়ে পড়েছি। আপনারা আপনারা অবাধ্য, অকাট্য, অখাদ্য ইত্যাদি, কিন্তু তাই বলে আপনারা কিছু অপত্য নন। দু পা আগ বাড়িয়ে দেখুন, একবার দেখুন, আপনার সামনে অতল খাদ। মুহূর্ত বাদেই ওই খাদে পড়ে ছাতু হতে হবে আপনাকে। পালাবার কোনো পথ নেই, ওই পতন অপ্রতিরোধ্য, কিছুতেই আপনি তা রোধ করতে পারবেন না। আপনি অপত্য মানে অপতনীয় নন। আপনাকে অপত্য নির্বিশেষে আমরা পালন করব। বেশিরভাগ বাবাই যেমন ছেলেদের অধঃপতনের মূল মানুষ করার ছলনায় তাকে অপমৃত্যুর মুখে ঠেলে দেয়, ঠিক তেমন ধারাই প্রায়। পায়ে পায়ে এগিয়ে যান, এইবার খাদের কিনারায় গিয়ে খাড়া হন। নিজে ঝাঁপিয়ে পড়ার সাহস আপনার হবে না, সে আমি জানি। তাতে কি, আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবো আমরা। এগোন এগোন, নইলে এই দুরুম। অগত্যা কলকে কাশি কয়েক পায়ে গিয়ে কিনারাতেই গিয়ে দাঁড়ান। হাত ঘড়িটা কেবল দেখে নেন একবার। ঘড়ি দেখে আর কি হবে স্যার, অন্তিম মুহূর্ত আসন্ন আপনার। গোবরা, চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখ দেখি, পুলিশ টুলিশ কারো টিকি দেখা যাচ্ছে নাকি কোথাও। দেখ দেখ দেখ। উঁচু পাহাড়ের ওপরে দাঁড়িয়ে কোবরা নজর চালায় চার ধারে। না দাদা, কেউ কোথাও নেই। পুলিশ দূরে থাক, 4 মাইলের মধ্যে জনমনুষ্যের চিহ্ন নেই। একটা পোকামাকড়ও নজরে পড়ছে না আমার। খাদটা কত নিচু হবে রে? ধারে গিয়ে দেখায় তো। তা 500 ফুট তো বটেই। কোথাও কোনো ঝোপঝাড়, গাছের শাখা প্রশাখা, লতাগুল্ম কিছু বেরিয়ে নেই তো? পতন রোধ হতে পারে এমন কিছু? কোথাও কোনো ফ্যাকড়ায় লোকটা আটকে যেতে পারে শেষটায়, এমন তোর কোনো ইতর বিশেষ? ভালো করে দেখ,
না না, বিলকুল ন্যাড়া এই খাড়াইটা, আটকাবার মতন কিছুই নেই। বেশ বেশ বেশ, আমি রিভলভার তাক করে আছি। তুই না কাজ কর, তুই লোকটার পকেট টকেট তল্লাশি করে দেখ দেখি একবার। কোথাও কোনো প্যারাশুট কি বেলুন লুকিয়ে রাখিনি তো কোথাও? দেখ দেখ দেখ। এক পকেটে একটা রিভলভার আছে দাদা। ওরে বাবা, বার করে নে, বার করে নে, এক্ষুনি বার করে নে। আয় আয়, অন্য পকেটটা একখানা রুমাল। নিয়ে নে ওটাও। কে জানি ওটাকে হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে প্যারাশুটের মতো বানিয়ে নিয়ে ঝুলে পড়বে শেষটায়। কিছু বলা যায় না তো, ওদের অসাধ্য কিচ্ছু নেই। নিয়ে নে। রুমালকে প্যারাশুট বানানো যায় না দাদা, তুমি হাসালে বুঝলে। বলে রুমালটাও সে হাতিয়ে নেয়। হ্যাঁ, এখন কোনো ভূমিকম্প টম্প হবে না তো? সেরকম কোনো সম্ভাবনা নেই তো, কি বলিস? একদম না, আরে এদারটায় অনেকদিন ওসব হয়নি শুনেছি। তাহলে তুই একটা কাজ কর, তুই এবার রিভলভার বাগিয়ে দাঁড়া, আর আমি লোকটাকে ছুটতে গিয়ে জোস একটা ধাক্কা লাগাই। ব্যাস। ওই কম্মটি করো না দাদা, দোহাই, তাহলে ও তোমায় জড়িয়ে নিয়ে পড়বে, আর পড়তে পড়তে কায়দা করে আকাশে উল্টে গিয়ে তোমাকে তলায় ফেলে তোমার উপরে গিয়ে পড়বে লোকটা। তোমার দেহখানি দেখছো তো, ওই নরম গদির উপর পড়লে ওর কিচ্ছু হবে না, লাগবে না একটুও, আর তুমি ছাতু হয়ে যাবে দাদা মাঝখান থেকে। গৌহাটি এসে আমাকে এমন করে দাদ্রি হারা করো না, তুমি রক্ষে করো দাদা। ঠিক বলেছিস তো, আমার চেয়ে বেশি পড়াশোনা তো তোর। হ্যাঁ, আমি আর কখানা গোয়েন্দা কাহিনী পড়েছি বল, পড়বার সময় কই আমার। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তাহলে দাঁড়া, একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসি, বুঝলি? হ্যাঁ, তাই দিয়ে দুধ থেকে গত্তা মেরে ফেলে দিল লোকটাকে, কি বলিস? তারপর হর্ষবর্ধনের ধাক্কায় কল্কি পাহাড়ের মাথার ওপর থেকে বেপাত্তা। কলকে কাশির কলকে প্রাপ্তি ঘটে গেল দাদা, তোমার কৃপায়। এটা পাপ কমলো পৃথিবীর, একটা বদমাইশকে দুনিয়া থেকে দূর করে দিলাম একেবারে। একেবারে গো টু হেল করে দিয়েছি লোকটাকে, বল দেখি। এতক্ষণে নরকের পথ ধরেছে শটান। এই খাদের তলায় তাকিয়ে দেখবো নাকি একবার, কিরকম ছুরকুটে পড়েছে দেখবো দাদা? কোনো দরকার নেই, পাহাড়ের থেকে পুরে পায়ের হাড় পর্যন্ত গুঁড়ো হয়ে গেছে বেচারা, বিলকুল ছাতু। সে চেহারা আছে নাকি তার? তাকিয়ে দেখবার কিচ্ছু নেই। যা যা, এবার আস্তে আস্তে ফিরে চলি আমরা, স্টেশনের দিকে এগোনো যাক। বড় রাস্তা থেকে একটা বাস ধরলেই হবে। পাহাড়তলির পথ ধরে এগিয়ে চললেন দুই ভাই। যেতে যেতে হঠাৎ পেছন থেকে সারা বান যেন কার। মাথা ঘুরিয়ে শোনেন, হাত তুলে দাঁড়ান দুজনে। পেছন ফিরে দেখেন সাক্ষাৎ স্বয়ং কলকে কাশি, হাতে পিস্তল নিয়ে খাড়া। আপনারা টের পাননি নিশ্চয়ই, প্যান্টের অন্য পকেটে আরেকটা পিস্তল ছিল আবার। কথাগুলো কিন্তু খানিকটা কৈফিয়তের মতোই শোনায় কলকে কাশির দিক থেকে। তা তো ছিল, কিন্তু আপনি ছিলেন কোথায়? আকাশে আবার কোথায়? হেলির নাম শুনেছেন কখনো? হ্যাঁ, হেলি। তার দৌলতেই বেঁচে গেলাম এই যাত্রায়। হেলি আপনাকে বাঁচিয়ে দিয়েছেন বলছেন আপনি? মানে জাহান্নামের পথ থেকে ফিরে আসছেন ছটান? ও বাবা, না না না, অত দূর যেতে হয়নি অবশ্যই। হেলি মানে হলো হেলির ধূমকেতুর নাম, শোনেননি নাকি কখনো? হ্যাঁ, 99 বছর অন্তর অন্তর একবার করে পৃথিবীর পাশ কাটিয়ে যায় সেটা। হ্যাঁ, সেই সময়টায় তার বিকর্ষণের কয়েক মুহূর্তের জন্য মাধ্যাকর্ষণ শক্তি লোপ পেয়ে যায় পৃথিবীতে। তাই আমি ঘড়ি দেখছিলাম তখন বারবার করে, হেলির ধূমকেতু কখন যায় এধার দিয়ে। আজ তার ফিরে আসার 99তম বছর কিনা। আর ঠিক সেই সময়ই ফেলেছিলেন আপনারা আমার। ব্যাস, আমাকে আর মাটিতে পড়তে হয়নি আছড়ে, আকাশের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইলাম ঠায়। আর আপনারা পিছনে ফিরতেই পাখির মতো বাতাস কেটে সাঁতরে ওপরে উঠে এলাম পাহাড়ে। তারপর থেকেই এই পিছু পিছু নিয়েছি আপনাদের, চুপচাপ আসছি। রিভলভার দুটো লক্ষ্মী ছেলের মতো ফেলে দিন এইবারে। ব্যাস, এখন হাত তুলে চলুন দেখি গুটিসুটি সোজা।
একেবারে থানার দিকে। এই 99 বছর অন্তত অন্তর ও হেলির ধূমকেতু পাশ দিয়ে যায় পৃথিবীর, হ্যাঁ? জানতাম না তো, কখনো কখনো শুনিও নি এমন কথা। এখন জানলেন, পাক্কা 99 বছর বাদে ধূমকেতু আসার দুমদারাক্কা মুখেই আপনাদের ধাক্কাটা এলো কিনা, হ্যাঁ? তাই 2 ধাক্কায় কাটাকাটি হয়ে কেটে গেল। এর নামই 99-এর ধাক্কা, বুঝলে দাদা? কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে শুভঙ্কর, কলকে কাশীর চরিত্রে নীল, হর্ষবর্ধনের চরিত্রে কৌশিকদা, গোবর্ধনের চরিত্রে সৌম্য, শিবরামের চরিত্রে শুভঙ্কর, সূত্রধর সৌম্য। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।